ভয়াবহ বন্যায় পানির তোড়ে তলিয়ে গেছে ফেনীসহ ১২ জেলার বিস্তীর্ণ অঞ্চল। বাসস্থান, ফসলি জমি তলিয়ে যাওয়ায় বিপাকে লাখো মানুষ। একদম অবস্থা খারাপ। সাদের উপরে ১৯ জন মানুষ সাদের কামে কামে আনি। আমাদের ভয়াবহ অবস্থা। দুর্গত অনেক এলাকায় মানবিক বিপর্যয়, শিশু খাদ্যের জন্য হাহাকার, পানিবন্দী মানুষের জন্য বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ত্রাণ সহায়তা। জীবন রক্ষায় দুর্গত এলাকায় সমন্বিতভাবে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার। উচ্চতার কারণে বাঁধ উপচে পানি এসেছে দাবি ভারতীয় হাইকমিশনারের। গুলশান থেকে রাশেদ খান মেনন আটক। কাদের, কামাল, সালমান আর জয়ের পরামর্শে ভুল পথে হাঁটেন শেখ হাসিনা, বলছেন আওয়ামী লীগ নেতারা, দাবি ইন্ডিয়ান এক্সপ্রেসের। এস আলমের অভিনব জালিয়াতি, শেয়ার কিনে পরিচালনা পর্ষদ দখলের পরই ৬টি ব্যাংক থেকে ৯৫,০০০ টাকা লোপাট। দিয়ে পাস করেছে, কিন্তু এগুলো কি আসলে সবই বৈধ নাকি? একটা তো বৈধ। সমস্ত নীতিমালাকে উপেক্ষা করে নিজেরাই নিজেদের জন্য মনে করেন ঋণ স্যাংশন দিচ্ছে। ৫ আগস্টের বিজয় মিছিলে যোগ দেওয়ার পর থেকে নিখোঁজ যুবক হাসান, অনেক খুঁজেও সন্ধান না পেয়ে মরদেহের অপেক্ষায় বাবা মা। ৫ তারিখ আপনার দুপুর ২:৩০টার পরে আমার সাথে একটু ফোনে আলাপ হয়েছে, কিন্তু এর পরের থেকে আর ফোনে কোনো আলাপ হয় না। আমার ছেলে যদি বাচ্চা দেয় তাও আমার কাছে ফিরে দাও, আর যদি মারা যায় তাও আমার লাশটা যে আমি পাই। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বন্দুকধারীদের হামলায় অন্তত ১২ পুলিশ নিহত, আহত ৭। এখনও হামলার দায় স্বীকার করেনি কেউ। আমন্ত্রণ যমুনা নিউজ, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ভয়াবহ বন্যার পানিতে ভাসছে ১২ জেলার বিস্তীর্ণ অঞ্চল। মানবিক বিপর্যয় দেখা দিয়েছে দুর্গত অনেক এলাকায়। বৃষ্টির পানি আর বানের তলিয়ে আছে নোয়াখালী সদর সহ ৭ উপজেলার বিস্তীর্ণ এলাকা। শহরের বেশিরভাগ এলাকায়ও জলমগ্ন, ডুবে আছে বিভিন্ন সড়ক, মহাসড়ক। জেলায় পানিবন্দী প্রায় ২০ লাখ মানুষ। বাড়িঘরে পানি ঢোকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। বন্যার পানিতে তলিয়ে থাকায় ক্ষতি হয়েছে ফসলেরও। স্কুল, কলেজ, মাদ্রাসা, কমিউনিটি সেন্টার সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন বহু মানুষ। দুর্গত অনেক এলাকায় এখনও ত্রাণ সহায়তা পৌঁছেনি বলে জানিয়েছেন স্থানীয়রা। কুমিল্লার সদর, দক্ষিণ, চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, আদর্শ সদর ও বুড়ির চং উপজেলার বেশিরভাগ এলাকা তলিয়েছে বানের জলে। গতরাতে বুড়ির চং উপজেলায় বুড়বুড়িয়ায় গোমতী নদীর বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হয়েছে অনেক এলাকা। দুর্গত অঞ্চলের মানুষের দিন কাটছে চরম ভোগান্তিতে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। সেসব জায়গায় আশ্রয় নিয়েছেন বহু মানুষ। চট্টগ্রামের ১৬টি উপজেলার নিম্নাঞ্চল ভাসছে বানের জলে। সবথেকে বেশি খারাপ অবস্থা হাটহাজারী ও ফটিকছড়িতে। হালদা নদীর বাঁধ ভেঙে হাটহাজারীর নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন দুর্গত এলাকার মানুষ। সেনাবাহিনী, নৌবাহিনীর পাশাপাশি বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও। পার্বত্য জেলা রাঙামাটির বিস্তীর্ণ এলাকায়ও তলিয়ে আছে পানিতে। মৌলভীবাজারে মনু নদের পানি এখনও বিপদসীমার ওপর দিয়েই বইছে। কমলগঞ্জ এবং রাজনগর উপজেলার প্লাবিত এলাকা থেকে ধীর গতিতে পানি নামছে। এখনও পানিবন্দী হাজারো মানুষ। বানের জলে ডুবে আছে রাস্তাঘাট ও ফসলি জমি। দেখা দিয়েছে খাদ্য ও সুপেয় পানির সংকট। এদিকে হবিগঞ্জেও খোয়াই নদীর পানি কিছুটা কমেছে। শহরতলির নিচু এলাকা এখনও জলমগ্ন। ভয়াবহ বন্যা ও জলাবদ্ধতার কবলে ফেনী জেলা। ডুবে গেছে বাসস্থান, ঘরবাড়ি সহ নানা স্থাপনা। দর্শক, আমরা এবার নিয়ে একটি রিপোর্ট দেখতে চাই।
লক্ষাধিক বাসিন্দাকে উদ্ধারে একাধিক বোট নিয়ে কাজ করেছে বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর ডুবুরি দল। আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে শতাধিক মানুষ। স্মরণকালে এমন বন্যায় ভাসেনি ফেনীবাসী। ছাগলনাইয়া উপজেলার এই গ্রামে পানিবন্দী অন্তত কয়েক শত পরিবার। ডুবে গেছে বাসস্থান, তলিয়ে গেছে ফসলি জমি। অসহায় মানুষগুলো আশ্রয় নিয়েছে আশপাশের উঁচু ভবনগুলোর ছাদে। ডুবে যাওয়া এমন অনেক বসতঘরের চাল ও মাচায় আশ্রয় নিয়েছে শিশু ও মহিলারা। উদ্ধারকারী দলের বোট দেখলে ছুটে এসে জানাচ্ছেন স্বজনদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার আকুতি। একদম ভয়াবহ, একদম ঠাই মানে একদম মানে অবস্থা খারাপ। ছাদের উপরে 19-20 জন মানুষ ছাদের কামে কামে আনি। আমাদের ভয়াবহ অবস্থা। ফেনী জেলার ছাগলনাইয়া, ফাজিলপুর, পরশুরামের গ্রামগুলোতে বাড়ছে পানি প্রবাহ। আটকে পড়া লক্ষাধিক বাসিন্দাদের উদ্ধারে একাধিক বোট নিয়ে কাজ করে বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর ডুবুরি দল। আশ্রয় কেন্দ্রে নেওয়া হয় শতাধিক মানুষ। ইতিহাসে আর হয়েছে বলে আমার মনে হয় না, এটা মানে এবারই আমার মনে প্রথম ভাই। খুব করুণ অবস্থা, কারে কি বাঁচাবো মানে বাঁচানোর মতো কেউ কোনো পরিস্থিতি নাই। গতকালকে আমার কলিগের বাসায় আশ্রয় নিয়েছিলাম এদিকে, তো ওই সময় কমর সমান পানি ছিল। আজকে ওনাদের একতলা বিল্ডিং পুরোটি ডুবে গেছে, ওনারা এক জায়গায় আশ্রয় নিছে, মানে ওইখানেও থাকার মতো না। তবে মোবাইল ও বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় আটকে পড়াদের সাথে মিলছে না যোগাযোগের সুযোগ। এতে উদ্ধার কাজে আসে ধীরগতি। তবে পানিবন্দী সকলকে উদ্ধার না করা পর্যন্ত উদ্ধার কাজ চলবে বলে জানান নৌবাহিনীর এই কর্মকর্তা। বন্যা পরিস্থিতি মোকাবেলায় গতকালকে থেকেই নৌবাহিনী ফেনীবাসীর পাশে আছেন এবং বর্তমানে গতকালকে থেকে আমার উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। তাছাড়া আমাদের টোটাল 12টা বোট আছে, যে বোটগুলো এখন উদ্ধার কার্য চলতেছে এবং এটা একবারে সকাল থেকে শুরু হয়েছে, একটানা রাত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না হয় এটা চলতে থাকবে। ঘরবাড়ি ও ফসলি জমির মতো পানিবন্দী ফেনীর একমাত্র 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ সব সরকারি প্রতিষ্ঠান। ফেনীর ছাগলনাইয়ের এই উপজেলার এক একটি বাড়ির ছাদ যেন এক একটি আশ্রয় কেন্দ্র। আশপাশের যে টিন শেডের ঘরের মানুষগুলো ছিল তারা এখন শুধুই খুঁজছে একটু মাথা গোজার জায়গা এবং নিরাপদ একটি আশ্রয়। আল আমিন শিকদার, যমুনা নিউজ, ছাগলনাইয়া, ফেনী। দর্শক, নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবর জানার চেষ্টা করবো। আমার সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ সেখানে রয়েছেন। সবুজ, বন্যা পরিস্থিতির সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? সেখানকার মানুষের দুর্ভোগের চিত্র তো আপনি দেখেছেন, সে ব্যাপারেও জানাবেন আমাদের। আসলে গোটা নোয়াখালী শুধু হাতিয়া এবং সুবর্ণচর ছাড়া যে অন্য 7টি উপজেলা রয়েছে, নোয়াখালী জেলা শহর এবং বাণিজ্যিক শহর, চৌমুহনী শহর, সবগুলো এলাকায় আসলে মূলত জলমগ্ন হয়ে রয়েছে এবং কোথাও হাঁটু পরিমাণ এবং কোথাও কোমর সমান পানি। আসলে মানুষের ঘর বাড়িতে আসলে বলা যায় যে মানে থাকার কোনো অবস্থা নেই, সব মানুষই আসলে নিরাপদ আশ্রয়ে চলে গেছে। আর এই যে হঠাৎ করে মূলত গত পরশুদিন বুধবার বেলা 12টা থেকে 3টার মধ্যে মূলত 3-4 ফুট উঁচুতে পানি চলে আসে। মানুষ যে নিরাপদ আশ্রয় যাবে আসলে সেটি কোনো কিছু বুঝে ওঠার আগে আসলে বন্যার পানি বা বৃষ্টির পানি, বানের পানি যেতে বলেন চলে আসে। আর এখানকার স্থানীয় মানুষজনের যেটি বলছি যে আসলে বা পানি কতটুকু বাড়ছে বা কি অবস্থা সেটা আপনার যাতে পরিসংখ্যান বলে আপনি বুঝতে পারবেন যে আসলে বন্যার অবস্থাটা কি। গত পরশু বুধবার 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত 3-4 ফুট উঁচুতে পানি চলে আসে এবং এরপরে সন্ধ্যা 6টা থেকে গতকাল ভোর 6টা পর্যন্ত বৃষ্টি ছিল না, সেই ক্ষেত্রে পানি আর বাড়েনি। অর্থাৎ তবে আমরা দেখেছি যে 1 ইঞ্চি পরিমাণ পানি কমেছে, কিন্তু আবার দেখা যায় গতকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত যখন বৃষ্টি হয়েছে তখন আবার 6 ইঞ্চি পানি বেড়ে গেছে। আবার গতকালকে প্রতিদিনই দেখা যায় আসলে 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত যখন বৃষ্টি হয় তখন পানি 6 ইঞ্চি পরিমাণ বেড়ে যায় এবং এরপরে বৃষ্টি না হলে অন্তত 1 ইঞ্চি কমে। আসলে বৃষ্টি হলে পানি বেড়ে যাচ্ছে আমরা যেটা দেখছি, এবং বৃষ্টি না হলে কমছে। কিন্তু এখানে দেখেন আমি একটি বাড়িতে আছি, সেখানে মানুষজন এই যে কোনো রকম করে আছে, আবার অনেকে দেখা যায় এখান থেকে চলে গেছে। আপনারা কেমন আছেন, কোথায় আছেন বা কি? আমরা সমনি পূর্ব বাজার হাজিপুর আছি। আমরা খুবই কষ্টের মাধ্যমে বসবাস করতেছি। আমাদের বাড়ির মধ্যে 1 মাজা পানি উঠে গেছে। আমরা যাও এখন অন্যের একটা বাড়িতে আইছি, তাও ওই বাড়িতেও শুবে এখন উপরে আছি। আমরা রান্না বান্না এবং খাওয়ার পানি খুবই কষ্টের মধ্যে আছি। আমাদেরকে এলাকার কোনো প্রতিনিধিও দেখতে আসে নাই, কোনো মিডিয়ার লোক আসে না। যাক, এখন এই ভাই আইছে। এখন আপনি এখানে শুনলেন যে এই যে অনেকে আছেন এখনো নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন। আপনার ঘরে কি পরিমাণ পানি, আপনি কোথায় আছেন? আমার ঘরে ধরুন 1 মাজা পরিমাণ পানি, আর আমরা আপাতত এখানে আছি। থাকা খাওয়ার কত সমস্যা সেটা দেখতেছেন।
রান্না বান্না আর এলাকা থেকে কেউ আসে না বা কোনো জায়গা থেকে কেউ আসে না যে আমাকে দেখার জন্য। আপনি দেখলেন যে আসলে মানুষজন নিরাপদ আশ্রয়ে যদিও চলে এসছে, কিন্তু তাদের বিশুদ্ধ খাবার পানি বা 3 বেলা খাবারের যে ব্যবস্থা সেটি আসলে এখন পর্যন্ত তারা পায়নি, বা এখন পর্যন্ত যে ত্রাণ নিয়ে কেউ আসবে তারা সেটি দেখেননি। তবে আবহাওয়া অফিস যেটি বলছে যে এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এবং আবহাওয়া অফিস যেটি বলছে যে এই বৃষ্টি আজকেও থাকবে এবং আগামীকাল নাগাদ হয়তো বা বৃষ্টি কমবে। আসলে মানুষ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে এখনো রয়েছে যে আসলে যে আগামীকাল যে বৃষ্টি হবে আরো যে সেই পর্যন্ত আপনার কাছে তথ্য আমরা কালেক্ট করলাম, পরবর্তীতে আবারও আসার চেষ্টা করব আপনার কাছে। এদিকে বানভাসী মানুষের পাশে দাঁড়াতে এরই মধ্যে দুর্গত এলাকায় পৌঁছাতে শুরু করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার মধ্যরাতেও ট্রাক বোঝাই করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, কসবা সহ বন্যা কবলিত বিভিন্ন স্থানের উদ্দেশ্যে রওনা হয় ছাত্ররা। তবে শিশু খাদ্যের হাহাকার বেশি, জনগণকে পাশে দাঁড়ানোর আহ্বান তাদের। সারাদিন ত্রাণ সংগ্রহের পর টিএসসি ও ডাকসু ক্যান্টিনে ছাত্রদের নতুন সংগ্রামে ঝাঁপিয়ে পড়া। কেউ ব্যাগে ভরছেন চিড়ামুড়ি, তো কেউ খাবার স্যালাইন। টিএসসি থেকে রাতেই ফেনীর উদ্দেশ্যে রওনা হয় ট্রাক বোঝাই ত্রাণ। সেখানে পানি, শুকনো খাবার, ওষুধের পাশাপাশি ছিল লাইফ জ্যাকেট ও জরুরি পণ্য। এরপর একে একে নোয়াখালী ও কুমিল্লার উদ্দেশ্যেও ছেড়ে যায় ট্রাক। এখন আমাদের তৃতীয় ট্রাকটি হচ্ছে কুমিল্লার নাঙ্গলকোটের উদ্দেশ্যে যাত্রা করছে, এবং তার পরবর্তীতে আমার একে একে লক্ষ্মীপুর এবং আখাউড়া বা কসবা ওই অঞ্চলটার জন্য হচ্ছে যে যাত্রা করবে। রাতভর এই প্যাকেজিংয়ে অংশ নিয়েছে ছাত্রীরাও। আন্দোলনের মতো এটিও তাদের কাছে একটি যুদ্ধ। যেগুলো খুব এসেনশিয়াল জিনিসপত্র, তো সেগুলো যখন তাদের কাছে পৌঁছাবে আমরা মনে করি যে তারা একটু কমফোর্ট ফিল করবে। এবং আমরা হচ্ছে প্রতিটি গাড়িতে হচ্ছে 700 থেকে 800 বস্তা করে ত্রাণ আমরা লুট করেছি। শুকনো খাবার, পোশাক সহ বন্যা কবলিত স্থানের জন্য যা যা প্রয়োজনীয় সবই পাওয়া যাচ্ছে। তবে শিশু খাদ্য নিয়ে বেশ বিপাকে সমন্বয়করা। যেটা সবচেয়ে কম এসেছে শিশুদের খাদ্য, তারপর হচ্ছে আপনার শিশুদের পোশাক, এছাড়া হচ্ছে খেজুর। এই বন্যা কবলিত অঞ্চলে কিন্তু খেজুর খুব বেশি কাজে দেয়, তো এই জিনিসগুলো কিন্তু আমাদের খুব বেশি দরকার। শুক্রবারও অব্যাহত থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ সংগ্রহ। এরপর অবস্থার অবনতি সাপেক্ষে বন্যা দুর্গত এলাকাগুলোতে আবারও ছুটে যাবে তারা। অলক হাসান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এবার ফেনীর খবরাখবর জানতে চাই। ফেনীর সালাউদ্দিন মোড় এলাকায় রয়েছেন আমার সহকর্মী তাজনুর ইসলাম, তার কাছ থেকেই জানবো সেখানকার অবস্থা। তাজনুর, বন্যা পরিস্থিতি ও ত্রাণ কার্যক্রমের অবস্থা জানাবেন। সেখানকার মানুষের কাছে কি ত্রাণ সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা? দাঁড়িয়ে রয়েছে এখান থেকে শুরু করে আমার পেছনে যে রাস্তাটি, এটি মূলত হাসপাতাল মোড়ের দিকে গিয়েছে, এবং সেই রাস্তাটি উপজেলা একটা হচ্ছে আরেকটির কথা শোনা যাচ্ছে ছাগলনাইয়া, সেই উপজেলার দিকে গিয়েছে। তো বিষয় যে গতকাল রাত থেকে এই এলাকার পানি অনেক বেশি বেড়ে গিয়েছে, এবং সেটি আপনি এই যে ক্যামেরার যে ফ্রেম কোথাও দৃশ্যমান এরই মধ্যে ধরে গিয়েছে, যার কারণে কিন্তু এই যে প্রত্যন্ত এলাকাগুলো সেগুলোতে বেশ হয়ে গেছে। এই যে রয়েছেন তারা নৌকা বা যারা বিভিন্ন রকম স্পিড বোট নিয়ে আছে সেই সংখ্যা আরো বেশি বাড়ানো, একই সাথে তৎপরতা বলছেন। যারা বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছে, বিশেষ করে কিংবা ঢাকা থেকে যারা রওনা করে। নেটওয়ার্কের সমস্যার কারণে কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। ধন্যবাদ আপনাকে। দেশের বন্যা পরিস্থিতিতে মানুষের জীবন রক্ষা করাই সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। বৈঠক শেষে ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা জানান,
বন্যা কবলিত এলাকায় উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণে অগ্রাধিকার দেয়া হবে। দুর্গতদের উদ্ধারে সেনা, নৌ ও বিমান বাহিনী, ছাত্র জনতা ও প্রশাসন কাজ করছে। উপদেষ্টা জানান, ভারতের সাথে যোগাযোগ করা হচ্ছে। প্রধান উপদেষ্টার সাথে ভারতীয় হাই কমিশনারের বৈঠক রয়েছে, সেখানে সার্বিক বিষয়টি নিয়ে আলোচনা হবে। এখনকার যে পরিস্থিতি, সেখানে প্রধান হচ্ছে মানুষের জীবন রক্ষা করা, সর্বোচ্চ চেষ্টা। সেখানে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড এবং অন্য সকল স্বেচ্ছাসেবী সংগঠন যেগুলি দুর্যোগ পরিস্থিতিতে ত্রাণ মন্ত্রণালয়ের সাথে কাজ করে, ডিজাস্টার ম্যানেজমেন্টে কাজ করে, তাদের সবাইকে নিয়োজিত করা হয়েছে। উচ্চতার কারণে বাঁধ থেকে পানি উপচে বন্যা হয়েছে। প্রধান উপদেষ্টাকে একথাই জানিয়েছেন ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেন তারা। পরে ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৈঠকে প্রধান উপদেষ্টাকে ভারতীয় স্থাপনার নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানান হাই কমিশনার। প্রেস সচিব জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম দুর্গত এলাকায় যাচ্ছেন। প্রধান উপদেষ্টার নির্দেশে দ্রুত সময়ে আক্রান্ত 10 জেলাতেই যাবেন উপদেষ্টারা। বন্যায় 36 লাখ মানুষ আক্রান্ত হয়েছেন উল্লেখ করে প্রেস সচিব জানান, বন্যায় এখন পর্যন্ত 2 জন মারাও গেছেন। নিখোঁজের বিষয়ে সরকারি কোনো তথ্য নেই। উনি বলেছেন, উই আর রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্কিং টুগেদার। তারপরে এই ত্রিপুরা আপনারা জানেন যে বৃষ্টি হয়েছে, সেটার কথা এসছে। উনি বলেছেন যে বাঁধের কথা আসছে, এটা থেকে অটোমেটিক রিলিজটা হয়েছে। এত পানির উচ্চতা, এত পানি, তো ফলে এটার থেকে পানি অটোমেটিক রিলিজ হয়েছে। আগাম সতর্কতা না দিয়ে ভারতের পানি ছেড়ে দেয়া, শেখ হাসিনাকে আশ্রয় দেয়া সহ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঢাকায় অবস্থিত দেশটির হাই কমিশন ঘেরাও করতে লং মার্চ করেছে গণ অধিকার পরিষদ সহ কয়েকটি সংগঠন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শাহজাদপুর থেকে লং মার্চটি শুরু করে নতুন বাজার এলে আটকে দেয় সেনাবাহিনী ও পুলিশ। এ সময় বক্তারা বলেন, ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশকে শোষণ করে যাচ্ছে। আন্তর্জাতিক আইন ভঙ্গ করে অভিন্ন নদীর পানি আটকে রাখছে তারা। কোনো সতর্কতা ছাড়াই পানি ছেড়ে দেয় লাখ লাখ মানুষ বানের জলে আটকা পড়েছে। বক্তারা অভিযোগ করেন, ভারত শেখ হাসিনার সাথেই সুসম্পর্কের নামে লুট করেছে। এখন তাকে আশ্রয় দিয়ে নতুন করে ষড়যন্ত্রের পায়তারা করছে। ভারতকে আবারও বলতে চাই, হাসিনাকে ফেরত দেন। হাসিনার বিচার বাংলাদেশের জনগণ করবে। জুলুম বন্ধ না করে তাহলে আমাদের পা থেকে নেকের উপর থাকবে ইনশাআল্লাহ। আপনারা যদি এই ধরনের অত্যাচার এবং অবন্ধুত্ব সুলভ আচরণ আমাদের প্রতি জারি রাখেন, তাহলে আমরা বাধ্য হব এর প্রত্যুত্তর দিতে। প্রথম শেয়ার কিনে পরিচালনা পর্ষদ দখল, তারপর নতুন পুরাতন কোম্পানি দেখিয়ে ঋণের পর ঋণ, এভাবেই হাজার হাজার কোটি টাকা নামে বেনামে নিয়েছে এসালম গ্রুপ। বলা হচ্ছে, ঋণের নামে ব্যাংক লুটের নতুন কৌশল আবিষ্কার করেছিল তারা। নিয়ম নীতি ভেঙে 6টি ব্যাংক থেকে এসালম সংশ্লিষ্টরা বের করে নিয়েছেন 95,000 কোটি টাকা। এসব অপকর্মে গ্রুপটির সহযাত্রী ছিল কেন্দ্রীয় ব্যাংকের অসাধু কর্মকর্তারা। আলমগীর হোসেনের রিপোর্টে বিস্তারিত। ইসলামী ব্যাংকের আমানত, ঋণ, রেমিটেন্স সবই ছিল ঈর্ষণীয়। বেসরকারি খাতে দ্রুততম গতিতে চলা ব্যাংকটির সক্ষমতা কাজে লাগাতে ভুল করেনি এসালম। এখন পর্যন্ত পাওয়া তথ্যে এই একটি ব্যাংক থেকেই 75,000 কোটি টাকা বের করে নিয়েছে এসালম ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলো। একসময় ঢাকা চট্টগ্রাম রুটে নন এসি বাস সার্ভিসের জন্য পরিচিত গ্রুপটি সরকারি জনতা ব্যাংক থেকেও নিয়েছে 13,500 কোটি। এছাড়া সোশ্যাল ইসলামী, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী এবং ফার্স্ট সিকিউরিটি ব্যাংক সহ নিয়ন্ত্রণে রাখা ব্যাংকগুলো থেকেও কয়েক হাজার কোটি টাকা ঋণ বা বেনামে সরিয়েছে এসালম। সব মিলিয়ে গ্রুপটির সুবিধাভোগীরা ঋণের নামে ব্যাংকিং খাত থেকে 95,000 কোটি টাকা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। কিভাবে বের করলেন টাকা? বিশ্লেষকরা বলছেন, ব্যাংকগুলোর পর্ষদে নিজের লোক বসিয়েছেন আগে, পরে তারাই পথ বের করে দিয়েছেন। বোর্ড দিয়ে পাশ করেছে, কিন্তু এগুলো কি আসলে সবই বৈধ নাকি? একটা তো বৈধ না, তাই না? তো এখানেও তাই হয়েছে, কারণ বোর্ডে যেহেতু সব এসালামের লোকজন, সুতরাং ও বোর্ডে থেকে পাশ করে বৈধভাবে নিয়ে গেছে, দেখাবে আমি বোর্ডে পাশ করেছি, তাই না? কারণ বোর্ডের ওই মেম্বারগুলো সব ওরই লোক। সমস্ত নীতিমালাকে উপেক্ষা করে নিজেরা এটাকে
নিজেরা প্রভাবিত করে নিজেরাই নিজেদের জন্য মনে করেন ঋণ স্যাংশন দিচ্ছে। এইটা করে একটা মানে পুকুর চুরির মতো যে ব্যবস্থা হয়েছে। এস আলম গ্রুপ সরাসরি ঋণ নিয়েছে, পাশাপাশি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানের মাধ্যমেও নিয়েছে, এরপরও থামেনি। তৈরি করেছে ছায়া কোম্পানি, আর বেশিরভাগ কর্মকাণ্ডই হয়েছে নিয়ম লঙ্ঘন করে। অনিয়মের মাধ্যমে হাতিয়ে নেওয়া এই বিপুল অঙ্কের টাকা ফেরত পাবার সম্ভাবনা কম বলেই মনে করেন বিশ্লেষকরা। এইখানে ওনারা যেগুলো করছেন এগুলো তো আসলে উদ্দেশ্যটা তো ঠিক না, উদ্দেশ্যটা তো খারাপ। ও যে টাকাগুলো বের করে নিচ্ছে অল উইল বিকাম এনপিএল। তো এনপিএলটা ফেরত না আসলে আপনার কি ইম্প্যাক্ট হয়? আপনার ফান্ডটা তো রিসাইকেল হলো না, ফান্ডটা তো আবার ঘুরে আসবে না, তাই না? আপনার ক্যাপিটালের উপরে চাপ পড়বে, লিকুইডিটির উপরে চাপ পড়বে, প্রফিটেবিলিটির উপরে চাপ পড়বে, সমস্ত দিক থেকে আপনি চাপের মুখে। প্রশ্ন হচ্ছে, এত অনিয়ম লুটপাট কি শুধু এস আলম আর তাদের পুতুল পর্ষদ দিয়েই সম্ভব ছিল? জবাবে বিশ্লেষকরা বলছেন মোটেই না। জেনে বুঝেও উদ্যোগ নেয়নি বাংলাদেশ ব্যাংক, উল্টো সহযোগিতা করেছেন সাবেক 2 গভর্নর সহ কয়েকজন কর্মকর্তা। ব্যাংকে লুটপাট হচ্ছে, কোথায় রেগুলেটরি বডি, কোথায় কেন্দ্রীয় ব্যাংক, কোথায় কি করেছে? কেউ তো এটা থামানোর জন্য কোনো কিছু করে নাই। তারা কোনো স্টেটমেন্টে সহযোগিতা করেছে। কারো না কারো দেখার কথা ছিল, কারো না কেউ স্টপ করার কথা ছিল, তাই না? এখন স্টপ করার প্রয়াস যদি নিত, যদি না পারতো, তাহলে তো ডেফিনেটলি লোকজন আপনাকে সাপোর্ট করে না। আপনি তো চেষ্টা করছেন কিন্তু আপনি পারেননি, সেটা তো করেনি বাংলাদেশ ব্যাংক। বরঞ্চ তাকে আরও সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকে যেভাবে বলা হয়েছে সার্কুলারগুলো বরঞ্চ সেভাবে সে বানাই দিচ্ছে। সঠিক হিসাব বের হলে এস আলমের নামি বেনামি ঋণের পরিমাণ আরও বেশি হবে বলে মনে করেন ব্যাংকাররা। আর জালিয়াতির পথ এখন বন্ধ করে দেয়াই সামনে আসবে হাজার হাজার কোটি টাকার খেলাপি ঋণ। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। চাকরির জাতীয়করণের দাবিতে রাজধানীর বিমানবন্দর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন আনসার সদস্যরা। বৃহস্পতিবার রাত 9টার দিকে জড়ো হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল শুরু করেন। অবরোধ চলে মধ্যরাত পর্যন্ত। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগতরাও ভোগান্তিতে পড়েছেন। পরবর্তীতে পুলিশ সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। অবরোধের ফলে দুর্ভোগে পড়েন সেখানকার সাধারণ যাত্রীরা। বিক্ষোভে 3 শতাধিক আনসার সদস্য অংশগ্রহণ করেন। 4 ব্যক্তির পরামর্শে আন্দোলনরত ছাত্র নেতাদের তুলে নিতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন শেখ হাসিনা। তারা হলেন সজীব ওয়াজেদ জয়, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান ও সালমান এফ রহমান। আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সিনিয়র নেতারা এমনটাই জানিয়েছেন বলে দাবি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের। এই 4 জনের প্রভাবে বাকি নেতাদের কথা শুনতেন না শেখ হাসিনা। দেশ ছেড়ে পালানোয় দলের সভাপতির প্রতিও ক্ষোভ হতাশা আছে আওয়ামী লীগ নেতাদের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে আত্মগোপনে দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। আত্মগোপনে রয়েছেন এমন সিনিয়র কয়েকজন আওয়ামী লীগ নেতার সাক্ষাৎকার নিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস, যাতে উঠে এসেছে চাঞ্চল্যকর নানা তথ্য। নিরাপত্তার কারণে অবশ্য এসব নেতার পরিচয় প্রকাশ করা হয়নি। ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সরকার পতন এবং শেখ হাসিনা পালানোর মতো পরিস্থিতি তৈরির জন্য 4 জনকে দায়ী করেন আওয়ামী লীগ নেতারা। তারা হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ভারতীয় গণমাধ্যমকে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতারা জানান, এই 4 নেতার ওপর অন্ধবিশ্বাস ছিল শেখ হাসিনার। তাদের কারণেই অন্য কারো পরামর্শ নিতেন না। জুলাইয়ের শুরুতেই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসার পরামর্শ প্রত্যাখ্যান করেন শেখ হাসিনা। উল্টোই 4 জনের পরামর্শেই ছাত্র নেতাদের তুলে নিয়ে ভয়ভীতি দেখানোর নির্দেশ দেন সাবেক প্রধানমন্ত্রী। শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে দলে। হতাশার পাশাপাশি ক্ষুব্ধ নেতাকর্মীরা। নেতারা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, দলের সভাপতি নেতাকর্মীদের পরিত্যাগ করেছেন। রিপোর্টে বলা হয়, 24-এর নির্বাচনে জয়ের পর আরও একগুঁয়ে ও জেদি হয়ে ওঠেন শেখ হাসিনা। নির্বাচনে বিএনপিকে আনতে ভোটের বছর খানেক আগেই বিএনপির সাথে যোগাযোগ করেন আওয়ামী লীগের কিছু নেতা, কিন্তু তাদের নির্বাচনে আনার পরিকল্পনায় সাড়া দেননি শেখ হাসিনা। এই যে উন্নয়ন আমরা করেছি, তারপরে যদি বাংলাদেশের মানুষ আমার পরিবারের সাথে এরকম করে, তাহলে আমাদের আর কিছু বলার আর করার নেই।
জয়ের বিবৃতিতেও ক্ষুব্ধ নেতারা। তাদের মতে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর তার ছেলে জয়ের এত কথা বলা উচিত হয়নি। হত্যা করা হয়, যেটা একটা মিউজিয়াম ছিল। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। 5 আগস্ট রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় বিজয় মিছিলে যোগ দেওয়ার পর থেকে নিখোঁজ হাসান। ভোলা সদরের কাছিয়া ইউনিয়নে থাকে হাসানের পরিবার। ঢাকায় এসে ছেলেকে খোঁজার সব চেষ্টা করেছে তার বাবা মা, তবে এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি। 5 আগস্ট শেষবার পরিবারের সাথে কথা হয় হাসানের। জানিয়েছিলেন শিক্ষার্থীদের সাথে মিছিলে যোগ দেওয়ার কথা। এরপর থেকে আর হাসানের সন্ধান পায়নি তার পরিবার। পরদিন 6 আগস্ট ফেসবুকে খুঁজে পাওয়া একটি ভিডিওতে হাসানকে গুলিবিদ্ধ দেখেছেন বলে দাবি পরিবারের। ছেলে বেঁচে না থাকলেও অন্তত তার মরদেহ ফিরে পেতে চায় পরিবারটি। 5 তারিখ আপনার দুপুর 2:30টার পরে আমার সাথে একটু ফোনে আলাপ হয়েছে, কিন্তু এর পরের থেকে মানে আর ফোনে কোনো আলাপ হয় নাই। এমন মনে করেন তারা অনেক জায়গায় অনেক খুঁজছি। আমার ছেলে যদি বাচ্চা থাকে তাও আমার কাছে ফিরে দোক, আর যদি মারা যায় তাও আমার লাশটা যে আমি পাই, এই অনুরোধ আমার। সংসারের হাল ধরতে পড়াশোনা ছেড়ে রাজধানীতে পাড়ি জমায় হাসান। 20 বছর বয়সেই অসুস্থ বাবা মার চিকিৎসা, ভাই বোনের পড়াশোনা সহ সব খরচ কাঁধে নিতে হয়। হাসানের খোঁজ নিতে প্রতিদিনই বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা। হাসানের সংসারের 5 জন খাওয়ানিয়া, এখন সংসারটা কিভাবে চলবো? হাসান তো 5 তারিখে নিখোঁজ হয়ে গেছে। পুলিশের দাবি নিখোঁজ হাসানের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে। থানায় আসলে এই সময় কোনো জিডি বা অভিযোগ হয় নাই। তবে আমি আবার টেলিফোনে ওদের বাবার সাথে কথা বলে এই তথ্যগুলো জানতে পেরেছি যে সে ঢাকায় যাত্রাবাড়িতে থাকতো, বাসাবাড়ি, আর কাপ্তান বাজারে একটা ইলেকট্রিক দোকানে কাজ করতো। তো তার সন্ধান সে পাচ্ছে না। তো সন্ধান আমাদের এখানে যদি সন্ধান পায়, আমরা যদি কোনো সন্ধান পাই ওনাকে জানাবো। ঢাকার কাপ্তান বাজার এলাকায় এরশাদ মার্কেটে একটি ইলেকট্রনিক্সের দোকানে কাজ করত হাসান। সাবরিনা লিজা, যমুনা নিউজ। সকাল হলেই গণমাধ্যম কর্মীদের কাছে আসতে শুরু করে ফোন। কখনো এই স্কুল, কখনো সেই কলেজের শিক্ষার্থীরা তুলছেন প্রতিষ্ঠানের কারো না কারো পদত্যাগের দাবি। প্রতিদিন গড়ে 5টি করে শিক্ষা প্রতিষ্ঠানে এই পরিস্থিতি চলছে। প্রতিষ্ঠানের প্রধান কিংবা যাদের বিরুদ্ধে শিক্ষার্থীরা একাট্টা হচ্ছেন, বেশিরভাগ ক্ষেত্রেই তাদের পদত্যাগ করিয়ে নেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে সেগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে। তবে মব জাস্টিস রোধ করা না গেলে শিক্ষা ব্যবস্থা সংকটের মুখে পড়বে। সামিউল বাশিদ অর্ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। এমনকি প্রায় পুরো একটা দিন তাকে থানায় আটকেও রাখা হয়েছিল। গত 13 আগস্ট সেই অর্কর মা আমিনা আবেদিনকে রাজশাহী সিটি কলেজের অধ্যক্ষ পদ থেকে পদত্যাগের দাবিতে কলেজে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতির জটিলতায় তিনি পদত্যাগ করতে বাধ্য হন। হত্যার হুমকি দেওয়া হয়, তখন আমার মা আমাকে রক্ষা করার জন্য জোরপূর্বক এই জোরের মুখে, হুমকির মুখে পদত্যাগ পত্রে সই করতে বাধ্য হন। এখনও রাজশাহী মহানগরীতে প্রতিদিনই কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পদত্যাগের দাবি উঠছে। জোর করে পদত্যাগ করানোর অভিযোগও আসছে। যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এসবে থাকছেন না। সাম্প্রতিক স্কুল ও কলেজের আন্দোলনকারীদের দাবি, রাজনীতিবিদদের খুশি করতে অনেক প্রতিষ্ঠান প্রধান প্রভাব বিস্তার করায় আন্দোলনকালে শিক্ষার্থীরা আক্রান্ত হয়েছে। সে কারণেই তাদের পদত্যাগের দাবি উঠেছে। তারা এখন আমাদের দাবি মানছে না এবং এই জন্য আমরা আজকে এক দফা দাবিতে আন্দোলন করছি যে প্রিন্সিপালের পদত্যাগের। আমাদের বর্তমান দাবি একটাই, আমরা প্রিন্সিপালের পদত্যাগ চাচ্ছি। আমাদের কলেজে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ঢুকে যে টিচারগুলো থ্রেট দিয়েছে, ওপেনলি থ্রেট দিয়েছে এবং মেসেঞ্জারে বা বিভিন্নভাবে থ্রেট দিয়েছে এবং সেই সকল স্যারের আমরা পদত্যাগ চাই। বিশ্লেষকরা বলছেন, যেসব প্রতিষ্ঠানের প্রধানদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে সেগুলো খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় পুরো শিক্ষা ব্যবস্থায় বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হতে পারে। দেশের কল্যাণ চাইলে দ্রুতই একটা কাঠামোর ভিতরে সবকিছু নিয়ে আসা উচিত এবং আমাদের খুব সতর্ক হওয়া উচিত যেন এই মব জাস্টিসের প্র্যাকটিসটা, তার মানে কিছু মানুষ তাদের একটা আকাঙ্ক্ষা হলো এবং তারা জোর জবরদস্তি করে কিছু একটা ঘটনা ঘটিয়ে দিল, এটা আসলে দীর্ঘমেয়াদে কোনো ভালো ফল আনবে না। তো এই জন্যই এই মুহূর্তে যারা দেশের দায়িত্বে আছেন তাদের এই সমস্ত ব্যাপারে খুবই সতর্ক থাকা উচিত।
সরকার পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য সহ প্রশাসনের ৮৮ জন কর্মকর্তা। দাবির মুখে পদত্যাগ করতে বাধ্য হন রাজশাহী কলেজ ও রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ। এখন শিক্ষার্থীরাও চান দ্রুত শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক। আমরা চেষ্টা করছি বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচিত ডিনরা আছেন বা একাডেমিক কাউন্সিলের যারা আছেন বা শিক্ষকরা আছেন তাদের সাথে আমরা বসে খুব দ্রুত সময়ের মধ্যে তাদের সাথে বসে আমরা শিক্ষার্থীদের জন্য যেন তারা ক্লাসে ফিরতে পারে বা পরীক্ষাগুলো শুরু করা যায় সে জায়গায় আমরা কাজ করতে চেষ্টা করতেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মনে করেন উপযুক্ত কারণে তারা সুনির্দিষ্ট কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কর্তাদের পদত্যাগ দাবি করেছেন, তবে ঢালাওভাবে সব প্রতিষ্ঠানে পদত্যাগ করিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। আবারও বন্যা প্রসঙ্গ। খাগড়াছড়িতে গতকাল বিভিন্ন এলাকা পানিতে তলিয়েছিল। আজকের পরিস্থিতি জানবো সেখানকার আমার সহকর্মী শাহরিয়ার ইউনুস সেখানে রয়েছেন। শাহরিয়ার, প্লাবিত এলাকা থেকে পানি নেমেছে কিনা আজ, বা একটু বিস্তারিত জানাবেন সেখানকার অবস্থা সম্পর্কে আমাদের। ইসরাত, খাগড়াছড়িতে প্লাবিত এলাকার সব যে কয়টি এলাকা প্লাবিত হয়েছিল সে সব এলাকা থেকে পানি নেমেছে। আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি। যে এলাকাটি ক্যামেরায় দেখতে পাচ্ছেন এই এলাকাটির পুরো এলাকাটি পানিতে ডুবেছিল গতকাল সন্ধ্যার পর পর্যন্ত। আজকে সকালের চিত্র যদি আপনাকে দেখাই সেটা দেখতে পাচ্ছেন যে এখানে এখন আর কোনো পানি নেই। অর্থাৎ এই এলাকাটিতে কালকে ঠিক যে জায়গাটি দেখছেন সেখানে গলা অবধি পানি ছিল, সে পানি এখন নেমে গেছে। নেমে যাওয়ার পর এখন মানুষজন তাদের বাসা বাড়িতে ফিরতে শুরু করেছে এবং বাসা বাড়িতে তারা ফিরে বাসা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। সে বিষয়টি আমরা এখানে দেখতে পাচ্ছি। একই অবস্থা অপরাপর যে কয়েকটি এলাকা প্লাবিত হয়েছিল সেসব এলাকাও থেকেও পানি নেমে যাওয়ায় মানুষ তাদের বাসা বাড়িতে ফিরছে। তবে মানুষের ভোগান্তি যেন পিছু ছাড়ছে না। অর্থাৎ যদি বলি তাহলে পানি উঠার পর যে কষ্টটুকু তাদের হয়, পানি নামার পর তাদের সেই কষ্টটা অনেকটা দ্বিগুণ হয়ে যায়। অর্থাৎ অনেকটা নাবিশ্বাস উঠে তাদের। কারণ হচ্ছে যে ময়লা আবর্জনা কাদা মাটি জমে সেগুলো পরিষ্কার করে আসলে বসবাসের উপযোগী করে তোলাটাই তাদের জন্য অনেকটা কষ্টকর হয়ে দাঁড়ায়। এছাড়া যদি বলি খাগড়াছড়িতে আজকে সকাল থেকে কোনো ধরনের বৃষ্টিপাত না হওয়ায় নতুন করে প্লাবন বা প্লাবিত হবে এমন কোনো আশঙ্কা নেই। আমরা সকাল থেকে সূর্যের দেখা পেয়েছি। এছাড়া খাগড়াছড়ির দীঘিনালা আর কয়েকটি স্থানে পানি থাকায় সেখানে দীঘিনালা, সাজেক, রাঙামাটির বাগাইছড়ি লংগদী সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে, সে বিষয়টা আমরা দেখতে পেয়েছি। আর এদিকে ত্রাণ তৎপরতার জন্য সেনাবাহিনী সকাল থেকে সেনাবাহিনী সেখানে তৎপরতা জানাচ্ছে। ধন্যবাদ আপনাকে ইউনুস। বন্যা পরিস্থিতিতে দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার কাজ সম্ভব হবে ব্যক্তিগতভাবে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরায় কুয়েত মৈত্রী হাসপাতালে এক ব্রিফিংয়ে এই অনুরোধ জানান সমন্বয়করা। বলেন, ভারত নিজেদের সুবিধামতো পানি ছেড়ে দেয় অথবা বন্ধ করে দেয়, এটি তাদের স্বভাবগত বৈশিষ্ট্য। তাই পানিতে পুরো দক্ষিণাঞ্চলে এখন ভয়াবহ অবস্থা। এই বন্যা ভারতের ষড়যন্ত্র হতে পারে বলেও মনে করেন সমন্বয়করা। গ্রামে গ্রামে গিয়ে সবাইকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নেওয়া সহ বিভিন্ন নির্দেশনার বিষয়ে সব বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া যারা বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করছে তাদেরকে ধৈর্য ধরার পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় জোর দেওয়ার আহ্বান জানানো হয়। বাংলাদেশ একটি জাতিগত যেই জায়গা থেকে পারি আগে উদ্ধার কার্যক্রমটি করে তাদেরকে একটি নিরাপদ আশ্রয় নিয়ে আসাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরপরে আমাদের জায়গা থেকে ত্রাণ সহ যেভাবে আমরা সহযোগিতা করতে পারি সেটি আমাদের করতে হবে। বাংলাদেশের সমগ্র ছাত্র সমাজ তাদেরকে আহ্বান করব, আপনারা সবাই ভলেন্টারি কর্মকাণ্ডে নিজেদেরকে যুক্ত করবেন। সুনামগঞ্জ জেলা শহরে 2 সিএনজি ফিলিং স্টেশনের মধ্যে বন্ধ একটি, এতে চাপ পড়েছে অপরটিতে। গ্যাসের জন্য পাম্পে দীর্ঘ সময় কাটছে চালকদের, বাড়ছে ভোগান্তিও। জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ বলছে বকেয়ার প্রায় 2 কোটি টাকা পরিশোধ ছাড়া সেটিতে সংযোগ দেওয়া হবে না। গ্যাসের জন্য চালকদের দীর্ঘ লাইন, প্রতিদিন অপেক্ষা ঘন্টার পর ঘন্টা, বাড়ছে ভোগান্তি। সুনামগঞ্জ শহরে সিএনজি ফিলিং স্টেশন 2টি, এর মধ্যে একটির সংযোগ বিচ্ছিন্ন, বন্ধ রয়েছে সপ্তাহখানেক ধরে। গ্যাস নিতে চালকদের এখন ভরসা অপর পাম্পটি।
গ্যাস না লইলে গাড়ি সারালাই মুখি করে বউ বাচ্চা ফাল মুখি করে ভাই আমরা তো অনেক খুবই কষ্ট হইতেছে। রাত্রে যদি আই মানে সকালেই যায় গ্যাস লইতে লইতে, আর দিনও আইলে সারাদিন জ্যাম মাইর। পাম বন্ধ হতে আমরা বহুত কষ্টে আছি। অনেক গাড়ি সকালে আসে, বিকালে 5টার দিকে যায়, রুজি হয় না। বাস সিএনজি মিলিয়ে জেলা শহরে প্রতিদিন অন্তত 10,000 গণপরিবহনের চলাচল। চালকদের দীর্ঘ সময় নষ্ট হচ্ছে পাম্পে বসে, অনেক সময় তা মিলছে না, কমেছে আয় রোজগারও। 11টার সময় ঢুকছি, এখন বেল বাজে 6টা, এখনো গ্যাস পাই নাই। গাড়ি খাটেন না, গ্যাসও আমরা পাইছি না। গ্যাস পাইমু করি এখনো সন্ধ্যা কোনো নির্দিষ্ট সময় না। রুজি আর কি করবেন, জায়গা তো আধা বেল জায়গা এই গ্যাস লোয়াতে রুজি আর কিভাবে করবেন। অলরেডি আমরা দুদিকে 4জন মানুষ আছি শুধু সিরিয়াল মেনটেন করার জন্য, তারপরও পারতেছি না। বন্ধ থাকা সিএনজি ফিলিং স্টেশনটির মালিক দুজনই আওয়ামী লীগ নেতা। এর মধ্যে জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট আত্মগোপনে, অপরজন কানাডা প্রবাসী। তারা বকেয়া রেখেছেন প্রায় 2.5 কোটি টাকা। তাই জালালাবাদ গ্যাস কোম্পানি বিচ্ছিন্ন করেছে সংযোগ। তাদের কাছে বকেয়া সহ যে সমুদ্র টাকা আছে, এই টাকাগুলো যদি ওনারা পরিশোধ করে তাইলে আমরা সংযোগ দেওয়ার যে প্রক্রিয়া আছে, প্রক্রিয়া বা কার্যক্রম আমরা শুরু করব। জেলার পরিবহন খাত স্বাভাবিক রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে পরিবহন সংশ্লিষ্টরা। সোহানুর রহমান সোহান, যমুনা নিউজ, সুনামগঞ্জ। ভারী বৃষ্টিপাতে আকস্মিক বন্যার কবলে পড়ল সৌদি আরবের পশ্চিমাঞ্চল। বুধবার দেশটির মদিনা আল মুনাওয়ারা অঞ্চলে সাক্ষী হয় এই বন্যার। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় বন্যার পানিতে ভেসে গেছে কয়েকটি যানবাহন, অনেক জায়গায় ডুবে গেছে সড়ক। দেশটির সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানায়, বুধবার বৃষ্টি হওয়ার আগেই মদিনা আল হানাকিয়াহ ও খাইবার এলাকার বাসিন্দাদের ভারী বৃষ্টি, তীব্র বাতাস, বন্যা ও বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল। এই কারণে এড়ানো গেছে ক্ষয়ক্ষতি। একসময় বৃষ্টি, বন্যা সৌদি আরবে বিরল ঘটনা হলেও এখন বদলে গেছে পরিস্থিতি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এখন বছরের বিভিন্ন সময়ই ভারী বৃষ্টির কবলে পড়ে দেশটির বিভিন্ন অঞ্চল। দর্শক, আবারও বন্যা প্রসঙ্গ। কুমিল্লার বন্যা পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করবো। আমার সহকর্মী খোকন চৌধুরী সেখানে রয়েছেন। খোকন, প্লাবিত এলাকার এখনকার পরিস্থিতি কেমন দেখছেন এবং বানভাসী মানুষ ত্রাণ সহায়তা ঠিকমতো পাচ্ছে কিনা? ইশরাত, আসলে প্রথমে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, গতকাল কিন্তু বুড়িচং উপজেলার বিশেষ করে কামারখাড়া এবং বুরবুরিয়া, পীরযাত্রাপুর সহ কয়েকটি এলাকা কিন্তু নতুন করে প্লাবিত হয়েছে। গুমতি নদীর যে বাঁধ রয়েছে সেই বাঁধ ভেঙে, তো ফলে সেখানকার অবস্থা কিন্তু একেবারেই নাজুক এবং সাধারণ মানুষ আসলে গভীর রাত্রে হয়, অনেকেই তারা মানে আশ্রয়স্থলে যেতে পারে নাই, ফলে কিন্তু অনেকেই পানি আটকা পড়েছে এবং আশেপাশের যে বাঁধের যে আশেপাশের যে বাড়িগুলো সেগুলো কিন্তু একটি ধ্বংসাত্মক অবস্থায় রয়েছে। তো ত্রাণের যে বিষয়টি সেটি কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকে যারা আশ্রয় কেন্দ্রে যেতে পারছেন তারাই কিন্তু আসলে ত্রাণগুলো পাচ্ছেন, কিন্তু বাকি যারা আটকা পড়ে আছেন তাদের বেলায় কিন্তু আসলে অনেকটাই খুব দুর্ভোগে রয়েছেন এবং তারা কিন্তু ত্রাণের প্রত্যাশা করছেন পাশাপাশি। ইশরাত, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।